৩-৪ দিন আগে একটা ছবি নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছিল যে এনসিপির যে প্রধান নেতা নাহিদ ইসলাম তিনি হাটাজারি মাদ্রাসা বা হেফাজতে ইসলামের একজন মাওলানা সাহেবের সঙ্গে গিয়া দেখা করছেন এবং যার সঙ্গে দেখা করছেন তিনি তার নাম মহিবুল্লাহ বাবুনগরী এবং তিনি কিছুদিন আগে গত কয়েকদিন ধরেই জামাতের বিরুদ্ধে ব্যাপক কথাবার্তা বলতেছেন। ফলে জামাতের বিরুদ্ধে যে মাওলানা সাহেব কথা বলতেছেন তার সঙ্গে নাহিদ ইসলাম যায়া দেখা করাতে অনেকেরই অনেক কিছু মিলানো সহজ হচ্ছে এবং অনেকেই অনেক কিছু মিলাইতে চাইতেছেন এবং জিনিসটা অনেক কিছু মিলেও। আরো ইন্টারেস্টিংলি এই যে নাহিদ ইসলাম সাহেব এই মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের সঙ্গে গিয়া দেখা করছেন যিনি জামাতের বিরুদ্ধে খুবই ওপেনলি কথাবার্তা বলেন, তার এই সাক্ষাৎটা অ্যাকচুয়ালি ঘটাই দিছেন যেরকমভাবে আমরা জানি তিনি হচ্ছেন বিএনপির যে সালাউদ্দিন আহমেদ তিনি, মানে সালাউদ্দিন আহমেদের মাধ্যমে সালাউদ্দিন আহমেদ যেহেতু চিটাগাংয়ের লোক এবং হাটহাজারি বা মহিবুল্লাহ বাবুনগরী চিটাগাংয়ের মানুষ, ফলে সালাউদ্দিন আহমেদই মূলত নাহিদ ইসলামকে নিয়ে এই বাবুনগরী সাহেবের কাছে গেছেন এবং সেখান থেকে বাবুনগরীর সঙ্গে নাহিদ ইসলামের ছবি বা সালাউদ্দিন আহমেদের সেই ছবি আপনারা দেখছেন। তো সেখান থেকে আপনারা জানেন যে আমি রিসেন্টলি গৌতম দাসকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছি। তো সেখান থেকে আমি দেখলাম যে গৌতম দাস গতকালকে একটা ভিডিও করছেন এবং সেই ভিডিওতে তিনি এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গালিগালাজ করছেন। তিনি তো এতকাল সালাউদ্দিন আহমেদকে রয়্যাল এজেন্ট বলতেনই, তো এখন প্রথম আলোকে রয়্যাল এজেন্ট বলতেন। তো এর মধ্য দিয়া গতকালকের ভিডিওতে দেখলাম তিনি এই হেফাজতে ইসলামকেও বা হেফাজতে ইসলামের যে নেতাকেও যারা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেন বা জামাত ইসলামের সঙ্গে যাদের আদর্শগত তফাত আছে মহিবুল্লাহ বাবুনগরীকে এবং এমনকি নাহিদ ইসলামকেও পারলে রয়্যাল এজেন্ট বইলা বাজারে চালান করে দিচ্ছেন। নাহিদ ইসলামদের বা মহিবুল্লাহ বাবুনগরীদের এখানে দোষটা কি? দোষের জায়গাটা খুব ক্লিয়ার যে পিনাকি ভট্টাচার্য এবং গৌতম দাসরা গত অনেক দিন ধরেই ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা বলতে চাই যে জামাতে ইসলামের সঙ্গে এনসিপির একটা জোটবন্ধন বা তারা একসঙ্গে জোট করে নির্বাচন করতে পারে এরকম একটা বাস্তবতা তৈরি করতে চাইছিল এবং সেখানে আপনারা জানেন যে যুগপৎ আন্দোলন যেটা এখন জামাত ইসলাম করতেছে অন্যান্য ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে সেখানে কিন্তু এনসিপিও ছিল। ফলে হুট করে এনসিপি সেখান থেকে বের হয়ে আসলো এবং এনসিপি সেখান থেকে বের হয়ে আসার পরেও এনসিপি এই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং এই যে এবি পার্টি মঞ্জু সাহেবের যে এবি পার্টি মানে জামাতেরই একটা বি টিম আমরা বলতে পারি, তাদের সঙ্গে একটা সেকেন্ডারি জোট করার একটা আলাপ আলোচনা চলতেছিল। এর মধ্যেই দেখা গেল যে হুট কইরা সালাউদ্দিন সাহেবের সঙ্গে গিয়া নাহিদ ইসলাম সাহেব মিটিং করে বসলেন সেই হাটাজারি মাদ্রাসার সেই মাওলানা সাহেবের সঙ্গে, যেই মাওলানা সাহেব খোল্লাভাবে ওপেনলি জামাতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন। খুব ক্লিয়ারলি বিএনপির যে রাজনীতি এখানে বিএনপি চাইতেছে অনেকদিন থেকেই যে জামাতে ইসলাম এখানকার ইসলামটাকে যেভাবে পুরোপুরি নিজেদের কন্ট্রোলে নিতে চাইতেছে সেখানে এই ইসলামটার মধ্যে মানে হেফাজত ভিত্তিক কওমি মাদ্রাসা ভিত্তিক এই যে ইসলামটা এই ইসলামটার মধ্যে একটা অন্তত একটা স্প্লিট ঘটাইতে একটা বিভাগ ঘটাইতে যার মধ্যে দিয়া একটা অংশ বিএনপির সঙ্গে অন্তত চলে আসে এবং এক্ষেত্রে বিএনপি অনেকটাই সাকসেস। এখন যেটা দেখা যাচ্ছে যে বিএনপির এই পরিকল্পনায় নাহিদ ইসলামও ইনভলভ হয়েছেন, তার মানে নাহিদ ইসলাম যেটা খুব ক্লিয়ারলি এখানে হাজির করতেছেন বা বার্তা দিচ্ছেন যে বিএনপির সঙ্গে এনসিপির বা নাহিদ ইসলামের যে জোটের কথাটা বা যে জোটের সম্ভাবনাটা এতদিন ধরে জিয়া ছিল সেটা এখনো জিয়া রাখতেছেন তারা এবং বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা তারা উড়াই দিচ্ছেন না, বরং জামাতে ইসলামের কোনো নেতার সঙ্গে তারা যেহেতু যাইতেছেন না, যুগপৎ আন্দোলন তো করেনি নাই, পরবর্তীতে তারা মানে সেখানে জানো না এরকম কোনো রিসেন্টলি এরকম কোনো ঘটনা আমরা দেখি নাই। তার মধ্যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যখন জামাত বিরোধী এক মাওলানা সাহেবের সঙ্গে তিনি দেখা করলেন তার মধ্যে দিয়ে তিনি বরং বলা যাইতে পারে যে বিএনপির দিকেই যে একটু বেশি ঝুঁকে আসেন সেটা তিনি প্রমাণ করতে চেষ্টা করলেন। তো স্বাভাবিকভাবেই গৌতম দাসের এতে একদম জৈলাম পুইরা ছারখার হয়ে গেছে, কারণ গৌতম দাসরা যেটা চাইতেছে ভারত যেটা চাইতেছে খুব ক্লিয়ারলি যে বাংলাদেশে এনসিপি জামাত এবং এবি পার্টি এইসব যত দল আছে তাদের সঙ্গে এই টোটাল হেফাজতে ইসলাম কেন্দ্রিক অন্যান্য যত পার্টি আছে চরমোনাই হুজুর থেকে শুরু করে সবার মধ্যে একটা জোট ঘটাইতে এবং এই জোটের ভিত্তিতে জামাতকে বিএনপির এগেনস্টে দাঁড় করাইতে এবং পুরাপুরি একটা ইসলাম কেন্দ্রিক একটা আইডেন্টিটি তার মধ্যে
নাহিদ ইসলাম সাহেবদের এই জুলাইকেও ইনভলভ কইরা জুলাই, ইসলাম এবং জামাতে ইসলাম এই সব জিনিসকে একটা জোটের মধ্যে নিয়ে আইসা বিএনপির এগেনস্টে দাঁড় করাইতে এবং তার মধ্যে দিয়া নির্বাচন কইরা সামহাও এই দেশে একটা জামাতে ইসলাম বা ইসলামী শাসন বা জুলাই, ইসলাম এবং জামাতে ইসলামের একটা শাসন তৈরি করতে। তাতে খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ভারতের তাতে কি লাভ হয় বা যেগুলো নিয়ে আমরা এতদিন আলোচনা করছি। ভারত এখানে একটা ইসলামী শাসন দেখতে চায়। কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই যে গৌতম দাস এই কারণে এতকাল ধরে তিনি তো সালাউদ্দিন আহমেদকে রয়্যাল এজেন্ট বলেনি, এবং এই রিপোর্টটা নাহিদ ইসলাম যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই হেফাজতের নেতার সঙ্গে দেখা করতে গেছেন, এই রিপোর্টটা যেহেতু প্রথম আলো করছে, ফলে প্রথম আলো এখানে বিএনপিকে মানে অনেক বড় রয়ের একটা এজেন্ট হিসাবে সাপোর্ট দিচ্ছে। বিএনপি তো রয়ের হয়ে কাজ করতেছে, মানে ভারতের হয়ে কাজ করতেছে। ফলে ভারতের একটা পার্টি বিএনপির সঙ্গে, গৌতম দাসের বক্তব্য অনুসারে ভারতের একটা পার্টি বিএনপির সঙ্গে আরেকটা পার্টি প্রথম আলো, সেও ভারতের একটা পার্টি, এই দুইজন মিল্লা হেফাজতে ইসলামকেও এই ভারতীয় পার্টি হিসাবে নিতে চাইতেছে এবং নাহিদ ইসলামদেরকেও ভারতীয় পার্টি হিসাবে নিতে চাইতেছে। ফলে এদের সবার বিরুদ্ধে গৌতম দাস খুব ওপেনলি বলতেছেন যে কদিন পরে নাহিদ ইসলামের গায়ে জামা কাপড় থাকবে না। মানে উনার মানে তো খুব মানে উনি তো সব বুঝেন, তো এইভাবে উনি বলতেছেন আর কি। যাই হোক, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আপনারা যেটা দেখবেন যে কখনো এই গৌতম দাস এবং এই পিনাকি ভট্টাচার্য জামাতে ইসলামও যে অনেক সময় অনেক ওপেনলি ভারতের প্রতি অনেক সদয়, অনেক প্রেম ভালোবাসাপূর্ণ কথাবার্তা বলে, তারা কখনো এই ধরনের একটা বাক্য কখনো উচ্চারণ করে না। মানে একজন বাবুনগরীর সঙ্গে, একজন হেফাজতে ইসলামের একজন নেতার সঙ্গে যিনি জামাত বিরোধী, তার সঙ্গে গিয়া দেখা করার কারণে নাহিদ ইসলামের মতো একজন নেতা তিনি ভারতীয় আধিপত্যবাদী, ভারতীয় রয়্যাল এজেন্ট হয়ে যাচ্ছেন, কিন্তু বা রয়্যাল এজেন্ট না হলেও ভারতের এখানে তল্পিবাহক হয়ে যাচ্ছেন। কিন্তু এই জামাতে ইসলামের নেতারা দিনের পর দিন ভারতের প্রতি প্রেম ভালোবাসাপূর্ণ কথা বললেও তাদের কোনো প্রকার ভারত প্রেম এখানে দেখা যাচ্ছে না, এবং গৌতম দাস বা পিনাকি ভট্টাচার্যদের জন্য এটা কোনো সমস্যাই হচ্ছে না। আমি গতকালকের বা সম্ভবত তার আগের দিনের বিবিসির একটা নিউজের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিবিসি গতকালকে একটা রিপোর্ট ছাপছে বা তার আগের দিন একটা রিপোর্ট ছাড়ছে, যে সেখানে তারা বলছে যে ভারতের একটা মিটিং হয়েছে, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক ইত্যাদি মানে আলোচক, পররাষ্ট্র বিষয়ক যারা ইনভলভ তাদেরকে নিয়ে, যে বাংলাদেশের আগামী সরকার যে আসবে সেই সরকারের ব্যাপারে ভারতের বা কি ধরনের দৃষ্টিভঙ্গি হবে। তো সেখানে জামাতে ইসলামের ব্যাপারে ভারতের কি দৃষ্টিভঙ্গি হবে, সেখানে শ্রী রাধা দত্ত নামের এক মহিলা তিনি খুব ওপেনলি কথাবার্তা বলছেন জামাতের ব্যাপারে, তার ভারতের কি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সেই ব্যাপারে আলোচনা করতে গিয়া। এই শ্রী রাধা দত্ত তিনি কিছুদিন আগে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে আইসা শারীরিকভাবে জামাতে ইসলামের নেতাদের সঙ্গে কথা বলছেন, এবং তার প্রেক্ষিতে তিনি যাই এখন ভারতে এইভাবে মানে ন্যারেট করতেছেন। শ্রী রাধা দত্ত জামাতে ইসলামের যে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাকে জিজ্ঞাসা করছিলেন, যে তিনি বলতেছেন ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনবেন? তাহের সাহেব তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো? মানে খেয়াল করেন, মানে বাংলাদেশের একজন জামাতে ইসলামের নেতা তিনি ভারতের একজন, যে ভারত থেকে আসছে, বুঝতে চাচ্ছে জামাতে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, ভারতীয় একজন থিঙ্ক ট্যাঙ্ককে তিনি খুব ওপেনলি বলতেছেন যে না, আমাদের ব্যাপারে আপনাদের কোনো প্রকার কোনো ভয়ের কারণ নাই, আমরা আপনাদের ব্যাপারে কোনো শরিয়া আইন ফরিয়া আইন কিচ্ছু হবে না, আপনাদের ব্যাপারে আমরা যথেষ্ট সজ্জন আচরণ করব। দ্বিতীয়ত খেয়াল করেন, শ্রী রাধা দত্ত বলতেছেন আমি 1971-এর কথাও জিজ্ঞাসা করেছিলাম, কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল। তাহের তখন বললেন, মতিউর রহমান নিজামী বা দেলোয়ার হোসেন সাঈদীর মতো নেতারা কিন্তু প্রকাশ্যে 71-এ জামায়াতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন, আমরা ওটা স্বীকার করেছি। মানে তাহের সাহেব জামায়াতের নায়েবে আমির ভারতীয় ওই থিঙ্ক ট্যাঙ্কের কাছে ওপেনলি বলতেছেন যে 71 প্রশ্নে আমাদের আগের নেতারা ক্ষমা চেয়েছেন এবং আমরাও সেটা স্বীকার করি। তৃতীয়ত, ভারতের সঙ্গে সম্পর্ক গড়তেও জামায়াতের নতুন নেতৃত্ব আগ্রহী বলে তিনি ধারণা করেছেন। মানে শ্রীরাধা দত্ত ধারণা করছেন তার সঙ্গে আলাপের ভিত্তিতে নায়েবে আমিরের সঙ্গে কথা কইয়া যে ভারতের লগে এরা সম্পর্ক করতে চায়। এবং আপনাদেরকে আমি মনে করাই দিই যে গত বছর যখন 5 আগস্টের
1 মাস পরে জাস্ট সেপ্টেম্বরে আমি আপনাদেরকে নিউজও দিতে পারবো যে সেখানে খুব ওপেনলি জামাতের আমির তো ওপেনলি কথা বলছেন যে আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। এই নায়েবে আমির তাহের সাহেবও বলছেন ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বা সম্পর্ক তৈরি করতে হবে। লাস্টলি খুবই ইন্টারেস্টিংলি লেখেন শ্রীরাজ দত্ত যেটা বলতেছেন যে চট্টগ্রাম অস্ত্র পাচার মামলাই বলি বা 2001 থেকে 2006 সালের মধ্যকার অন্যান্য নানা ভারত বিরোধী ঘটনা, ওনারা এটাও বললেন যে ওগুলোতে জামায়াতের কারো হাত ছিল এরকম একটা প্রমাণ পারলে দেখান। মানে জামাতের নায়েবে আমির যেই কারণে মানে বিএনপির প্রতি ভারত রুষ্ট বা বিএনপিকে ভারত দেখতে পারে না সেটা খুব ভালো করেই জানেন। ফলে জামাতের নায়েবে আমির তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন যে তাদেরকে কোনোভাবেই যেন তারা এই ভারতদের ব্যাপারে বিএনপি সরকার যেই ধরনের হস্টাইল বা প্রতিকূল আচরণ করছিল এখানে তাদের জড়িততা ছিল না এবং জড়িততা থাকার কোনো প্রমাণ তারা দেখাইতে পারবে না। মানে তারা ক্ষমতায় আসলে ভারতের প্রতি কোনো ধরনের প্রতিকূল আচরণ করবে না। এই যে তাহের সাহেব এইভাবে ভারত প্রেম ভালোবাসা দেখাচ্ছেন, এইটা নিয়ে আজ পর্যন্ত গৌতম দাসকে একটা ভিডিও বানাইতে দেখছেন? এই পিনাকি ভট্টাচার্যকে একটা ভিডিও বানাইতে দেখছেন? তারা জীবনে মুখ দিয়া জামাত ইসলামের লগে ভারতের এই প্রেমের একটা বাক্য কখনো উচ্চারণ করছে? এগুলো আপনারা দেখেন নাই। তার কারণ হচ্ছে যে খুব ওপেনলি তারা হচ্ছে ভারতের হয়ে কাজ করে এবং তারা যেটা মেনশন করে তারা হচ্ছে একই মিটিংয়ের অন্য আরেকজনের কথা মেনশন করে। তিনি হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা। হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে হাইকমিশনার ছিলেন, ভারতীয় হাইকমিশনার ছিলেন এবং তিনি বর্তমানে ভারতের নরেন্দ্র মোদীর দপ্তরে কাজ করেন। হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে বলছেন যে বাংলাদেশে আগামী কি সরকার আসবে সেটা ভারতের জন্য নিরাপত্তার মাথা ব্যথার কারণ ইত্যাদি হইতেই পারে। যদি ভারতের প্রতি প্রতিকূল কোনো সরকার বাংলাদেশে বসে সেটা স্বাভাবিকভাবে ভারতের জন্য ভালো কোনো ঘটনা না। সেটা নিয়ে দেখবেন যে পিনাকি বিরাট ভিডিও বানাইতেছে, গৌতম দাস বিরাট ভিডিও বানাইতেছে। কিন্তু এই যে জামাতের আমির নায়েবে আমির ওনাদের যে গলায় গলায় ভারত প্রেম, মুখে মুখে ভারতের বন্দনা, এগুলো নিয়ে তাদেরকে ভিডিও বানাতে দেখবেন না, আলোচনা করতে দেখবেন না। কিন্তু তাদের কাছে আবার বাবুনগরীর লগে বা হেফাজতে ইসলামের লগে কেন যায়া নাহিদ ইসলাম বসবে সেটা নিয়ে নাহিদ ইসলামও এখন ভারতের এজেন্ট হয়ে যাবে, ভারতীয় তল্পি বাহক হয়ে যাবে এবং কয়েকদিন পরে নাহিদ ইসলামেরও গায়ে জামা কাপড় থাকবে না। ফলে এগুলো হচ্ছে হটকারিতার জায়গা এবং মিথ্যার রাজনীতির জায়গা এবং ভারতের বাংলাদেশকে কিভাবে মিথ্যার রাজনীতি দিয়ে সবসময় বাংলাদেশের রাজনীতিটাকে এরকম অস্থিতিশীল করে রাখতে চায় তার এগুলো নমুনা। আমি আশা করব যে আপনারা এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি দেখতে পাবেন এবং ক্লিয়ারলি দেখতে পায়া কাকে গ্রহণ করতে হবে, কাকে মানে বাদ দিতে হবে সেগুলো আপনারাও সিদ্ধান্ত নেবেন।